অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আজ সব প্রশ্নের জবাব দেব। সাধারণ মানুষের যে মূল প্রশ্নগুলো সেগুলো নিয়ে এই যে প্রতিবেদন, সেটা কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, কারো হয়ে কথা বলা নয়, কারো বিরোধিতাও নয়। আজ যোগ্য মহিলারা তারা যাতে টাকাটা পান প্রতি মাসে মাসে, তার জন্য এই ভিডিও। আজ আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্নগুলো এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার মুখে। তাদের মূল প্রশ্ন তিনটে: কারা মাসে ৩,০০০ টাকা পাবেন? যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সকলেই কি টাকা পাবেন? আর আসল প্রশ্ন, তাদের যাদের টাকা আটকে গেছেন তারা কি করবেন? সব প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে আমি দেব। শিখিয়ে দেব পরপর কি করতে হবে, কেমনভাবে যাদের টাকা আটকে গিয়েছে তারা কি করলে আবার নথিভুক্ত হতে পারবেন বা নতুন করে নথিভুক্ত হতে পারবেন। আমি ধাপে ধাপে আপনাদের সবটা বলে দেব। এই যে রাজ্যে তৈরি হওয়া নানা প্রশ্নের জবাব দেওয়ার এই ভিডিও, সেটা হয়তো আপনার কাজে লাগবে। শুধু আপনার নয়, আপনার চেনা জানা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেরই কাজে লাগবে। আপনারা সেটা নিজেরা শিখে নিন কিভাবে আবেদন করতে হবে, কিভাবে যাদের নাম ওঠেনি তাদের নাম ঢোকাতে হবে, এবং সেটা আপনারা চাইলে অন্যদেরও জানাতে পারেন এই ভিডিও শেয়ার করে বা নিজে বলে। রাজ্যে তৈরি হওয়া এইসব প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিছু কিছু সমাধানের রাস্তা তৈরি করেছেন। তিনি কি চাইছেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে যে ৩,০০০ টাকা প্রতি মাসে, তাতে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। অনেক জায়গায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপানুতর যেটা হয় সেটা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি, তাদের নতুন সরকার শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন গোটা পরিস্থিতির জন্য কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনার বিচ্যুতি রয়েছে, মানে সিস্টেমে কিছু ভুল রয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি বলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা নাকি বাছাই করে দেওয়া হচ্ছে। তার কথায় দেখে দেখে চেখে চেখে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। এর পাল্টা শুভেন্দু অধিকারীও বলেছেন। তিনি বলেছেন অন্নপূর্ণা যোজনায় গত সোমবার পর্যন্ত ১,৪৫,৬৪,৪৭২ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তিনি বলেছেন প্রায় ১.৫ কোটি, না ১.৫ কোটি বলা ঠিক হবে না, ওই ১,৪৬,০০,০০০ মতো তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। শুভেন্দু অধিকারী এই যে বেছে বেছে চেকে চেকে তার বিরোধিতা করতে গিয়ে বলেছেন, এই যে ১,৪৬,০০,০০০ প্রায়, এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি, মানে যেসব উপভোক্তা মুসলিম, তারা হচ্ছেন ১৯,২০,০০০। তার কথায় যারা যোগ্য তারা হিন্দু না মুসলিম, বিজেপি না তৃণমূল না সিপিএম দেখা হচ্ছে না, সবাই টাকা পাচ্ছেন, যারা এখনো পাননি তারা পাবেন, এটা তিনি বলেছেন। কিন্তু আজকের প্রতিবেদনে একটু ব্যতিক্রম। আমি এই রাজনৈতিক চাপানুতোর এই যে কুটকচালি তার মধ্যে ঢুকবো না। আমার একটাই প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব যে যোগ্য হয়েও কেউ যদি টাকা না পান, তিনি বা তার পরিবার কি করবেন। এই প্রতিবেদনটা যদি শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা বুঝতে পারবেন যাদের নাম বাদ গিয়েছে বা এখনো নাম নেই, তারা কি করলে তাদের আবার তারা আবেদন করতে পারবেন, কারেকশন করতে পারবেন। হ্যাঁ, এইটা আমি ধাপে ধাপে শেখাবো কিভাবে সরকারি নিয়ম কি বলছে, কি রয়েছে একদম। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নের উত্তর দেব। একটা প্রথম প্রশ্ন, এটা আমি নিজের থেকে বলছি, অন্নপূর্ণা ভাণ্ডার এই যে যোজনা, এটা আসলে কি? অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গের নতুন মহিলা কেন্দ্রিক আর্থিক সহায়তা প্রকল্প। এটা বুঝতে হবে, ভাতা টাতা কিচ্ছু নয়, এটা আর্থিক সহায়তা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে এবং যোগ্য মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে, মানে বছরে
36,000 টাকা দেওয়া হবে। এই টাকাটা সরাসরি উপভোক্তার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট মানে ডিবিটির মাধ্যমে এটা পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। সরাসরি আর্থিক সহায়তা বা ক্যাশ ট্রান্সফার স্কিম, তার জন্য কোনো কাজ করতে হবে না, কিন্তু টাকাটা পাওয়া যাবে। দ্বিতীয় প্রশ্ন যেটা উঠছে, অন্নপূর্ণা ভাণ্ডার কি লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে? দেখুন, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের যারা এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ যারা ছিলেন তাদের অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেট করার ব্যবস্থার কথা বলা হয়েছে, মানে নিয়ে আসা হবে। কিন্তু সবাইকে মাইগ্রেট করা হবে, মানে সব লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এটা বলা হয়নি। বলা হয়েছে যে নির্বাচনের আগে যে এসআইআর হয়েছিল, মানে নবান্নের বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে, মৃত, শিফটেড, ডিলিটেড এবং এসআইআর 2026-এর নির্দিষ্ট শ্রেণীতে পড়া অ্যাবসেন্টি ইলেক্টর্স, যারা ভোটের তালিকায় যাদের নাম ওঠেনি কারণ তারা নিখোঁজ, তাদের নামটা থাকবে না, সেগুলো ডিলিট হবে। এগুলো আপনারা জানেন, তবু আমি একবার বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেক প্রশ্ন এর মধ্যে তৈরি হচ্ছে। এছাড়া যারা সিএ এর অ্যাপ্লাই করেছেন কিন্তু ভোটার লিস্টের নাম তোলেনি, এসব ক্ষেত্রে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রকল্পের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চালুর কথাও বলা হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার শুধু নাম পরিবর্তন নয়, বেনিফিশিয়ারি ডেটাবেস নতুন করে যাচাই করা হচ্ছে। মানে আগে পেতেন, তিনি পাওয়ার যোগ্য কিনা, তিনি আদৌ পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, তিনি ভারতীয় কিনা, এগুলো যেমন ভাবা হচ্ছে, তেমনি তাদের পারিবারিক রোজগার, তাঁর রোজগার, এগুলোও ভাবা হচ্ছে। আর এখান থেকেই শুরু হয়েছে বড় সমস্যা, তৈরি হয়েছে 3 নম্বর প্রশ্ন, কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? সরকারি বিজ্ঞপ্তিতে 3টি শর্তের কথা বলা হয়েছে। প্রথম, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয়, আবেদনকারীর কোনো নির্দিষ্ট ধরনের স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত সরকারি বেতন, পেনশন যদি তিনি পান, তিনি যোগ্য নন। যেমন ধরুন, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্ট্যাচুটারি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকাল বডি এবং রাজ্য সরকারের এডেড এডুকেশনাল ইনস্টিটিউটের নির্দিষ্ট টিচিং, নন টিচিং যারা চাকরি করেন তাদের টাকা পাওয়ার কথা নয়। তৃতীয়, আবেদনকারী ইনকাম ট্যাক্স পেয়ার হতে পারবেন না, মানে তার রোজগার বা তার পরিবারের রোজগার বছরে 12 লক্ষ টাকার কম হবে। কম নয়, অঙ্কটা কম নয়, মানে মাসে 1 লাখ টাকা রোজগার আছে এরকম পরিবারকে এই সুযোগের আওতায় আনা হচ্ছে না। চতুর্থ প্রশ্ন হচ্ছে, এতদিন হয়ে গেল তাহলেও এত মানুষ টাকা কেন পাচ্ছেন না? এই প্রশ্নটাই আরো বড় প্রশ্ন, এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাতে সরকার সূত্রে, নবান্ন সূত্রে যা জেনেছি, যে বিভিন্ন জেলায় যে অভিযোগ উঠছে সেগুলোকে ছানবিন করে দেখা গেছে যে নির্ধারিত সময় অনেকেরই টাকা আসেনি। সরকারের বক্তব্য যেটা, ভেরিফিকেশন এবং ডেটাবেস কারেকশনের কাজ ধাপে ধাপে চলছে, একবারে সবটা শেষ করা যায়নি, কারণ অনেক কিছু যাচাই করতে হচ্ছে। আগের সরকার আর এই সরকারের নীতি আলাদা। আগে সবাইকে দিয়ে দাও, যদিও আগের সরকারের কিন্তু প্রথমে যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল তখন এই ধরনের কিছু শর্ত ছিল। পরে নির্বাচন, একের পর এক নির্বাচনের সাফল্য দেখে তৃণমূল সরকার তথা সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, না না, সবাই পাবেন। এই সবাই পাবেনটাকে সবাই পাবেন না করতে সময় লাগছে। পঞ্চম প্রশ্ন, এখনো পর্যন্ত কতজন টাকা পাচ্ছেন? এই সংখ্যাটা খুব দ্রুত বদলাচ্ছে। আমি আগেই বলেছি 1,46,00,000 মতো, একটু কম, তারা অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা পাচ্ছেন বলে সরকার তথা মুখ্যমন্ত্রীর দাবি। একই সঙ্গে বলা হয়েছে 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে, আর এখনো 14 লক্ষ আবেদনের ভেরিফিকেশন শেষ হয়নি। এমন অনেক তথ্য প্রকাশিত হয়েছে।
যদিও শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি সম্প্রতি তিনি বলেছেন আরও 50 লাখ মহিলার নাম খুব তাড়াতাড়ি যুক্ত হবে, মানে এবং যা শুনলাম সেটা পুজোর আগেই হয়ে যাবে। মোটামুটি 2 কোটি মহিলা এই সুযোগটা পাবেন। তার জন্য বাজেট বরাদ্দও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে নবান্ন চিন্তাভাবনা শুরু করেছে। আমরা আশা করতে পারি পুজোর আগে সম্পূর্ণ হবে, তবে তারপরেও কিন্তু এই সংখ্যাটা বাড়তে থাকবে। তার কারণ এরপরে যারা 25 বছরে পড়বেন বা 25 কমপ্লিট করবেন তারা নাম ঢোকাবেন, যাদের নাম যোগ্য কিন্তু বাদ গেছে তাদেরও এখনও আবেদন করার সুযোগ থাকবে। মানে এখন নাম নেই তার মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে টাকা পাওয়া যাবে না। তাহলে সব মিলিয়ে এখন যা অবস্থা তাতে 3টে ক্যাটাগরি দেখা যাচ্ছে। প্রথমে যারা টাকা পাচ্ছেন, দ্বিতীয় আবেদন বাতিল হয়েছে, টাকা পাচ্ছিলেন আবার পাচ্ছেন না এরকমও আছে অনেকে, তৃতীয় যাদের আবেদন এখনো যাচাই হচ্ছে। এই যে 3টে পর্ব রয়েছে, এদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আবেদন রিজেক্টেড বা বাতিল হওয়ার কারণ কি। দেখুন, কয়েকটা কারণ সামনে এসেছে। নবান্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে আধারের সঙ্গে যে তথ্য উপভোক্তারা দিয়েছেন, তারা যে তথ্য দিয়েছেন তার মধ্যে অসঙ্গতি রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট বা আধার লিঙ্কিংয়ের সমস্যা অনেকের ক্ষেত্রে আছে। ভোটার তালিকার সঙ্গে তথ্যের মিসম্যাচ হচ্ছে। এই সরকার ছিদ্রমুক্ত তালিকা বানাতে চাইছে। আমি সরকারের হয়ে বা সরকারের বিপক্ষে বলছি না, কিন্তু চাইছে ছিদ্রমুক্ত। যে কোনো কিছু ছিদ্রমুক্ত করতে গেলে তাতে একটু সময় লাগে। এবারে যে মিসম্যাচ হচ্ছে, এই মিসম্যাচ কেন, তার বিবেচনা পর্যালোচনা এগুলো করতে তো সময় লাগবে, কারণ এসআইআর এর সময় অনেকের স্ট্যাটাস বদলে গেছে। আবার সরকারি চাকরি বা নির্দিষ্ট সরকারি পেনশনের তথ্য সবার ক্ষেত্রে ঠিকঠাক, এই ঠিকঠাক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এমন অনেকের হয়েছে যে আমি আগে বলে নিই যে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না কেন। অনেকের হয়েছে যারা চাকরি করতেন, চাকরি চলে গেছে, কিন্তু এখনও সরকারি খাতায় তাদের নাম রয়ে গেছে, তারা স্যালারি পান। ওই 26,000 চাকরি যখন চলে গেল তাতে যারা সি গ্রুপ ডি গ্রুপে ছিলেন তাদের এই সমস্যাটা হয়েছে। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকেও কিছু তথ্য নিতে হচ্ছে। একজন দাবি করেছেন তার পরিবারের আয় 10 লাখ টাকা, কিন্তু দেখতে হবে তো তিনি সত্যি বলেছেন কিনা। তার বাড়িতে হয়তো 20-25 লাখ টাকার ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিল করা হয়। এই যে মেলানো, এই যে ভেরিফিকেশন ডিসক্রিপেন্সি, এইটা মেটাতে গিয়েই সমস্যা হচ্ছে। তবু আমি একটা কথা বলবো, আমি না ধাপে ধাপে দেখাবো যাদের বাতিল হয়ে গিয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা যারা ওই নাম বাদ গিয়েছে তারা কিভাবে করবেন। কিন্তু একটা কথা আমি বারংবার আপনাদের বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, রিজেক্টেড মানেই চিরতরে টাকা পাওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে এমনটা নয়। সরকার এখন রিজেক্টেড অ্যাপ্লিক্যান্টসের জন্য ক্লেম অ্যান্ড অবজেকশন, এই যে ক্লেম অ্যান্ড অবজেকশন ব্যবস্থা চালুর কথা বলেছে, সেটাই তো আমি শেখাবো আপনাদের। তো শেখাবো মানে দেখাবো, শেখাবো না দেখাবো। এবার বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই জায়গাটা রেখে দিয়েছেন। তিনি মাঝখানে খুব রেগেও গিয়েছিলেন যে এত কেন মিথ্যা প্রচার হচ্ছে। এখনও তো কাজটা শেষ হয়েছে, বলা হয়নি যে তালিকা তৈরি হয়ে গেছে তার বাইরে কিছু হবে না। এবার সপ্তম প্রশ্ন একটা আছে, আমি প্রশ্নগুলো শেষ করে তারপরে ধাপে ধাপে বিষয়টার মধ্যে যাব। যদি ভুল করে কোনো অযোগ্য ব্যক্তি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কি হবে? যোগ্যরা পাচ্ছেন না, তার ব্যবস্থা হয়েছে। এটাও না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি নোটিফিকেশান ও ভেরিফিকেশানে এরও ব্যবস্থা রাখা হয়েছে। ধরুন নতুন অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে বিডিও বা এসডিও সহ সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা এনকোয়ারি করবেন, খোঁজখবর নেবেন এবং এলিজিবল অ্যাপ্লিকেন্টসের তালিকা তারা তৈরি করবেন। তারপর সেটা স্যাংশনের জন্য এই যে অন্নপূর্ণা যোজনার যে কাজ হচ্ছে সেখানে পাঠানো হবে। এখন সরকার ক্লেম অ্যান্ড অবজেকশন পোর্টাল যেটা করেছে সেখানে
যোগ্য ব্যক্তি যেমন দাবি জানাতে পারবেন যে আমি যোগ্য অথচ টাকা পাচ্ছি না, আবার অযোগ্য কেউ যদি টাকা পেয়ে থাকে তার বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থাও আছে। আমি সেটা আপনাদেরকে দেখাবো। মানে আমি টাকা পাইনি শুধু এটা বলার ব্যবস্থা নয়, অন্য কেউ ভুল করে টাকা পাচ্ছে সেটাও বলার ব্যবস্থা আছে। এবার আমি প্রথম থেকে যেটা বলে আসছি সেটাই ঢুকি। টাকা না এলে কোনো যোগ্য মহিলা বা তার পরিবারের লোকেরা কি করবেন। আমি এই পর্বটা শুধু মুখে না বলে আমি আমার স্ক্রিনে তার একটা গ্রাফিক তৈরি করে দেখানোর ব্যবস্থা করেছি, পরপর সেটা আসবে। আর সেই সঙ্গে আমি মুখে যেভাবে বলি সেটা তো বলবোই। কিভাবে স্ট্যাটাস চেক করবেন? সরকারি পোর্টালে আপনাকে যেতে হবে। সরকারি পোর্টালটার নাম হচ্ছে socialsecurity.wb.gov.in। এই যে সরকারি পোর্টালটা, এই পোর্টালটা আপনি মোবাইল ফোন থেকেও করতে পারেন। প্রথম কাজ, মোবাইল থেকেও আপনি এই কাজটা করতে পারেন। মোবাইল ফোনে গিয়ে এটা করুন। এরপর সেখানে দেখবেন সিটিজেন অবলিক ফ্যামিলি লগ ইন এটা রয়েছে, সেটাকে ক্লিক করুন। সিটিজেন অর ফ্যামিলি লগ ইন। এবার স্টেপ টুতে আপনাদের কি করতে হবে? মোবাইল নম্বর দিতে হবে। কোন মোবাইলের নম্বর দেবেন? আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দেওয়া হয়েছিল সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাই ব্যবহার করুন, অন্য কোনো মোবাইল নাম্বার দেবেন না। এসবের জন্য অনেক ভুল হচ্ছে। আপনি সেটা দেওয়ার পর দেখবেন একটা ওটিপি আসবে, সেটা কাউকে না বলে সেই ওটিপিটা দিয়ে দিন। স্ট্যাটাস কি দেখাচ্ছে? স্টেপ 3, ওটিপি দিয়ে লগ ইন করুন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে যান। এবার দেখুন কি দেখাচ্ছে। 3টে বিষয় দেখাতে পারে: অ্যাপ্রুভড, পেন্ডিং অর আন্ডার ভেরিফিকেশন, আর একটা হচ্ছে রিজেক্টেড। এই জায়গাটায় না আমি একটা কথা বলে রাখি যে আপনারা কোনো ফোন পেতে পারেন, কেউ বলল যে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, আমি আপনারটা সব করে দেবো, আপনি আপনার বিভিন্ন তথ্য দিন। দয়া করে এই ভুলটা কেউ করবেন না। ইতিমধ্যেই রাজ্যে একটা দুষ্কৃতী চক্র কাজ করছে, তারা এইভাবে আপনার ব্যাংকের যাবতীয় টাকা হাতিয়ে নিতে পারে। খুব সাবধান, ওটিপি কাউকে দেবেন না, কারো সাহায্যই নেবেন না। খুব বিশ্বস্ত পরিবারের বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তাদের মাধ্যমেই কাজটা করুন। আচ্ছা, এবার আমরা আবার ওই গ্রাফিক সহ যে বিবরণ সেটায় ফিরে যাই। এখানে দেখুন, যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে তো কিছু করার নেই, পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন দেখায় তাহলে আপনাকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আবার কিছুদিন বাদে দেখবেন হলো কি না, এটা দেখতে থাকতে হবে। আর যদি রিজেক্টেড দেখায় তাহলে কি করবেন? যদি রিজেক্টেড দেখায় সঙ্গে সঙ্গেই নতুন আবেদন করবেন না। মনে রাখুন, যেই যা বলুক, রিজেক্টেড দেখালে সঙ্গে সঙ্গে নতুন আবেদন করবেন না। আগে দেখুন রিজন, রিমার্কস, অবজেকশন, ক্লেম এরকম কোনো অপশন দিচ্ছে কি দিচ্ছে না। তবে আমি এই পোর্টালে গিয়ে দেখেছি একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই সরকারি পাবলিক পোর্টালে প্রত্যেকেই রিজেক্টেড অ্যাপ্লিকেশনের বিস্তারিত কারণ দেখার সুবিধাটা নেই। কেন বাদ গেল এটা দেখার সুবিধা নেই। আমি সরকারের কাছে অনুরোধ করব, বা আগে থাকতেই হয়তো করা হচ্ছে, রিজেক্টেড কেন এই কারণটা জানিয়ে দেওয়া হলে তাহলে তিনি আর আবেদন করবেন কিনা, বা তার কোন কাগজ এখনো জমা দিতে হবে, কোন তথ্য ভুল দেওয়া হয়েছে সেটা তিনি কারেকশন করতে পারবেন। এই সুযোগটা নেই। আর এখানেই কিন্তু মূল সমস্যা, এই সমস্যাটা মিটিয়ে ফেলা যায়। এবার পরের স্টেপ, ক্লেম বা গ্রিভেন্স অপশন দেখুন। সেখানে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন থেকেই দাবি বা অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে, এটা করুন। এই সময় এই কাজটা যখন করবেন তখন কি কি জিনিস আপনার কাছে রাখবেন? আপনি কাছে রাখবেন অ্যাপ্লিকেশনটা রাখবেন, এই যে আবেদনটা করেছিলেন সেই ফর্ম নাম্বারটা রাখবেন, রেজিস্টার্ড মোবাইল ফোনটা হাতের কাছে রাখবেন, কারণ সেখানেই তো ওটিপিগুলো আসবে। ব্যাংক ডিটেলস রাখুন যদি প্রয়োজন হয়, আরও প্রয়োজনীয় যা ডকুমেন্টস, আধার, প্যান ইত্যাদি সেগুলো রাখুন। আমি আগে বলেছি, আবার বলছি, গ্রাফিকেও লিখেছি, মনে রাখবেন রিজেক্টেড মানেই সব শেষ নয়।
নিজেকে যোগ্য মনে হলে ক্লেম বা অবজেকশন জানাতে পারেন। ভুল তথ্য বা ভেরিফিকেশনের সমস্যা থাকলে সেটি জানার চেষ্টা করুন। তার জন্য অপেক্ষা করুন। অপেক্ষা না করে অবসাদে ভুগবেন না। আমি জানি 3,000 টাকা বহু মহিলার কাছে অত্যন্ত প্রয়োজনীয়। যারা 1,500 টাকা করে পাচ্ছিলেন তার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে কিছু খরচের। যারা 1 মাস পেয়ে আবার পাচ্ছেন না তাদের কাছে খুবই সমস্যার। তবু আমি বলবো সরকার যতদিন না বলছে যে আমাদের কাজ শেষ, এই তালিকায় আর কোনো বদল হবে না, শুধু নতুন আবেদন নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত দেখুন আপনারটা কি অবস্থায় রয়েছে। তার জন্য আপনি বলবেন আপনার আর কি, আমি তো 2 মাসের টাকা পেলাম না, কিন্তু 2 মাসের টাকা না পাওয়া আর একেবারে না পাওয়ার মধ্যে কিন্তু অনেকখানি ফারাক। এই ফারাকটা বুঝে আপনাদের কাজ করতে হবে। দেখুন, রাজনৈতিক লড়াই চলবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই রাজনীতিতে কে জিতলো কে হারলো সেটা কিন্তু আসল প্রশ্ন নয়। আসল প্রশ্নটা এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো যার প্রাপ্য তার হাতে টাকা পৌঁছলো কি। এই প্রশ্নের উত্তরই শেষ পর্যন্ত ঠিক করবে অন্নপূর্ণা ভাণ্ডার যাকে আমরা বলছি, এই যোজনা, এটা কি নিছক নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপির, নাকি এটা সত্যিই একটা কার্যকর সামাজিক সুরক্ষা প্রকল্প হয়ে উঠতে পারলো? এটার জন্য অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। সরকারের 100 দিন সবে পার করেছে, আমরা দেখি না 150 দিন অবধি ওয়েট তো করতেই পারি। আশা করি এই প্রতিবেদন আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে। রাজনৈতিক লড়াই চলুক, তবু এই ব্যাপারে আরও কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থাকে আমাকে জানাতে পারেন। আমার সীমিত ক্ষমতায় আমি সব প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিলাম। আপাতত এই প্রতিবেদন কেমন লাগলো সেটা কমেন্টে লিখুন। আপনার জায়গার নামটা লিখবেন, তাহলে জানা যায় কোথা থেকে আপনি দেখছেন। আর বেশি করে সাবস্ক্রাইব করুন। যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। কেউ চাইলে যদি পিনাক কি বলছে এই চ্যানেলের পাশে দাঁড়াতে চান তাহলে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারদের জন্য আগে ভিডিও দেখা সহ অনেক সুবিধা এই চ্যানেলে রয়েছে, যেটা ইউটিউব দিয়েছে, আপনারা সেটা করতে পারেন। আর সবশেষে যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।